অনেক হলো পুরাণ রামায়ণ মহাভারতের কাহিনী, তাই ঠিক করলাম আজকে আর কোনো ধর্মীয় কাহিনী না, বরং আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। ভীষণ সুন্দর একটা গল্প, আপনাদের ভালো লাগবে। খুব মন দিয়ে গল্পটা শেষ পর্যন্ত শুনুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অনেকদিন আগে এক রাজকুমারী ছিল। রাজকুমারীর নাম ছিল মন্দাকিনী, যিনি ছিলেন তার পিতার একমাত্র সন্তান। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্য নিয়ে অন্যান্য রাজ্যেও আলোচনা হতো। সৌন্দর্যের পাশাপাশি তার মধ্যে নৈতিকতা, প্রতিভা ইত্যাদি অন্যান্য গুণও বর্তমান ছিল। কিন্তু এই সমস্ত গুণাবলী এবং তার পিতার ভালোবাসা তাকে প্রচণ্ড অহংকারী করে তুলেছিল। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে তার সামনে অন্য কাউকে কিছুই মনে করত না। অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সে কাউকেই নিজের উপযুক্ত বলে মনেই করত না। রাজকন্যার এই অহংকার দিন দিন বেড়েই চলেছিল, আর এতে মহারাজ মানে রাজকুমারী মন্দাকিনীর পিতা জনসাধারণের নিন্দার ভয় পেয়েছিলেন। লোকেরা তার পেছনে এই নিয়ে নানান কথাও বলতে শুরু করেছিল, কিন্তু রাজকন্যা তার অহংকারে এতটাই মত্ত ছিল যে সে কোনো রাজপুত্রকে দেখতেও রাজি হতো না। অবশেষে মহারাজা প্রতিবেশী যুবক রাজা রঙ্গমোহনের সঙ্গে একটি পরিকল্পনা করলেন এবং ঘোষণা করলেন যে রাজকন্যার আসন্ন জন্মদিনের দিন সকালে শহরে সর্বপ্রথম প্রবেশ করা পুরুষের সাথেই রাজকুমারীর বিয়ে হবে। অবশেষে রাজকন্যার জন্মদিনের দিনটি এসে গেল। রাজসেবকরা সকালে শহরের গেটে আসা প্রথম ব্যক্তিকে ধরে নিয়ে এলো। সে ছিল ছেঁড়া বস্ত্র পরিহিত একজন ভিখারি, কিন্তু তিনি ছিলেন তরুণ এবং সুদর্শন। তার মুখে ছিল একটা রাজকীয় আভা। এরপর রাজা রাজপুরোহিত ডেকে আনলেন এবং কোনো ধুমধাম ছাড়াই রাজকন্যাকে সেই ভিক্ষুকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। রাজকন্যা চিৎকার করে উঠল এবং কাঁদতে কাঁদতে তার সুন্দর চোখ লাল হয়ে গেল। কিন্তু সেদিন তার বাবা নিষ্ঠুর হয়ে উঠেছিল। সে তার মেয়ের কান্না আর চিৎকারকে কোনো পাত্তাই দিল না। বিয়ের পর রাজা সেই ভিক্ষুককে মাত্র 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে দ্রুত আমার রাজ্য ছেড়ে চলে যাও, এবং মনে রেখো তুমি বা তোমার স্ত্রী যদি আবার আমার রাজ্যে আসো তবে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এসো মন্দাকিনী। এই বলে মন্দাকিনীর হাত ধরে সেই ভিক্ষুক রাজপথ ধরে রাজ্যের বাইরের দিকে হাঁটতে শুরু করলো। ক্রন্দনরত অবস্থায় বিলাপ করতে করতে রাজকুমারী তার সাথে যেতে লাগল। কিন্তু ভিক্ষুক সেদিন খুব খুশি ছিলেন, তাই স্ত্রীর কান্নার তোয়াক্কা না করে তিনি গান গাইতে থাকেন। সেদিন জীবনে প্রথমবারের জন্য রাজকন্যাকে তার পিতার রাজ্য থেকে পায়ে হেঁটে যেতে হয়েছিল। ভিক্ষুক তার সাথে খুব মিষ্টি করে কথা বলছিল আর তাকে খুশি করার চেষ্টা করছিল। বেশ কিছু দূর যাওয়ার পর তারা দুজনেই বনের মধ্যে একটা নদীর তীরে খড়ের তৈরি কুঁড়ে ঘরে পৌঁছালো। ভিক্ষুক বলল, এটাই এখন থেকে তোমার বাড়ি। তোমাকে বন থেকে গাছের পাতা আর কাঠ কেটে আনতে হবে। যা গাছের ফলমূল পাবে তা সিদ্ধ করে খেতে হবে। পাশের গ্রামে গিয়ে কাঠ বিক্রি করতে হবে। আমিও যতটা পারবো তোমাকে সাহায্য করব। যদিও এই জীবন রাজকন্যার জন্য খুব বেদনাদায়ক ছিল, কিন্তু অবস্থা মানুষকে দিয়ে সবকিছু করিয়ে নেয়। আর এত কিছুর মধ্যে তার একটাই সুখ ছিল যে ভিক্ষুক তার সাথে খুব স্নেহপূর্ণ আচরণ করত। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। তারপর একদিন ভিক্ষুক কুঁড়েঘর ছেড়ে মন্দাকিনীকে নিয়ে পাশের এক গ্রামে চলে আসে। সেখানে তারা দুজনেই একটি ভগ্নপ্রায় বাড়িতে থাকতে শুরু করে। ভিক্ষুক কোথা থেকে কিছু টাকা নিয়ে এসেছিল এবং তা দিয়ে সে কিছু মাটির পাত্র কিনল, আর স্ত্রীকে বলল, এইসব মাটির পাত্র বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো। একসময় রাজকন্যা মাথায় মাটির পাত্র নিয়ে বাজারে যাওয়া তার জন্য খুবই কঠিন কাজ ছিল, কিন্তু সে কী বা করতে পারত, তাকে বাজারে যেতেই হলো। ভিক্ষুক
তাকে পরিষ্কার বলে দিল যে তার আদেশ না মানলে সে মন্দাকিনীকে ছেড়ে চলে যাবে। বেচারা মন্দাকিনী বাধ্য হয়ে মাথায় মাটির পাত্র নিয়ে সে বাজারে গেল। কিন্তু মন্দাকিনী পাত্র বিক্রি করতে জানতেন না এবং অন্যদের সাথে ভদ্র আচরণও তিনি করতে পারতেন না। সে বাজারে মাটির পাত্র রেখে তার পাশে দাঁড়ালো, কারণ মাটিতে বসতে তার খুব খারাপ লাগছিল। সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক ঘোড়ায় চড়ে বাজারে এলেন। তিনি মন্দাকিনীকে সেই পাত্রের দাম জিজ্ঞাসা করলেন। মন্দাকিনী কর্কশ কণ্ঠে দাম বললে ঘোড়সওয়ার সেখান থেকে পাত্র না নিয়ে ফিরে গেলেন। ফেরার সময় তার ঘোড়া বিগড়ে গেল, ফলে ঘোড়ার পায়ে লেগে মন্দাকিনীর সমস্ত পাত্র ভেঙে গেল। ঘোড়সওয়ার সেদিকে কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে গেল। এখন মন্দাকিনীকে কাটলেও তার শরীর থেকে রক্ত বের হবে না, এমনই তার শরীরের পরিস্থিতি। এই অবস্থায় কাঁদতে কাঁদতে বেচারি বাড়ি ফিরল। ভিক্ষুক আসার সাথে সাথে এইসব শুনে প্রচণ্ড রাগান্বিত হবে, এই চিন্তাই তার আত্মা শুকিয়ে যাচ্ছিল। ভিক্ষুক এসে দেখলেন কাঁদতে কাঁদতে মন্দাকিনীর চোখ ফুলে গেছে, আর এই দেখে সে তাকে কিছুই বলল না। কিন্তু পরদিন সে মন্দাকিনীকে বললেন, মন্দাকিনী, তুমি কিছুই জানো না, মাটির পাত্র সব ভেঙে গেল, এখন আমরা দুজনেই বাঁচব কি করে? অবশ্য একটা সমাধান আছে, চলো শহরে যাই। শুনেছি রাজা রাঙ্গমোহন খুব দয়ালু, আমি চেষ্টা করব তোমাকে ওর রান্নাঘরে একটা চাকরি করে দেওয়ার। তুমি যদি একটি চাকরি পাও তবে আমিও তোমার সাহায্যে আশ্বস্ত হব, আর কোথাও একটা ভালো বেতনের চাকরি খুঁজে নেব। একবার আমি কিছু টাকা সংগ্রহ করে নিলে তারপর না হয় কিছু একটা ব্যবসা করা যাবে। এরপর আমি তোমাকেও আমার কাছে ডেকে নেব। রাজা রঙ্গমোহনের নাম শুনে মন্দাকিনী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই রাজা একবার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আজ সে রানী হতো, কিন্তু হাই এই অহংকার, আজ সে তার রাজপ্রাসাদেই দাসী হতে যাচ্ছে। দাসী হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না মন্দাকিনীর। মন্দাকিনী শহরে গিয়ে রাজার রান্নাঘরে দাসী হিসেবে কাজ পেল। ভিক্ষুক তাকে বিদায় জানিয়ে চলে গেল। এরই মধ্যে মন্দাকিনীর একবার গর্ভ নষ্ট হয়েছিল, তার স্বভাব বদলে গিয়েছিল। এখন সে খুব ভদ্র, পরিশ্রমী এবং যত্নশীল দাসীতে পরিণত হয়েছিল। রান্নাঘরের প্রধান রম্ভা কুমারী তার কাজে সন্তুষ্ট ছিলেন। বসন্ত পঞ্চমী এলো। সেদিন ছিল রাজা রঙ্গমোহনের জন্মদিন। এই দিনে রাজা নিজের হাতে তার সমস্ত চাকরদের পুরস্কৃত করতেন। তাই মন্দাকিনীকেও অন্যান্য গৃহকর্মীর সঙ্গে রাজসভায় যেতে হলো। যখন সমস্ত চাকরদের এবং সমস্ত দাসীদের পুরস্কৃত করা হলো, তখন অবশেষে মন্দাকিনীকে ডাকা হলো। হাত জোর করে মাথা নিচু করে সিংহাসনের সামনে দাঁড়ালো মন্দাকিনী। রাজা তাকে দেখে বললেন, মন্দাকিনী, আমি তোমাকে দাসী হিসেবে পেয়ে খুব খুশি। আমি চাই তুমি আমার রানী হও। মন্দাকিনী চমকে উঠল। মহারাজ, এমন অধার্মিক কথা আপনার বলা উচিত নয়। আমি একজন পুরুষের স্ত্রী। আমার স্বামী ভিখারি হলে কি হবে? সে আমার একমাত্র সম্বল। আমি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। তিনিই আমার সব। আপনি আমার প্রতি খুব দয়ালু, তাই দয়া করে আমার স্বামীকে খুঁজে বের করতে এবং তাকে ডেকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। রান্নাঘরে কাজের সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি। এরপর মহারাজ রঙ্গমোহন সেখান থেকে চলে গেলেন, আর কিছুক্ষণ পরে সেই ভিক্ষুক প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। মন্দাকিনী তাকে দেখতে পেয়েই দৌড়ে গিয়ে তার পায়ে পড়ল। ভিক্ষুক হেসে বলল, মন্দাকিনী, ভালো করে দেখো তো, আমার আর রঙ্গমোহনের মধ্যে তুমি কি কোনো মিল খুঁজে পাচ্ছ না? আসল রহস্য তখন উন্মোচিত হল। যিনি তাকে ভিক্ষুকের ছদ্মবেশে গ্রহণ করেছিলেন তিনি স্বয়ং রাজা রঙ্গমোহন, এবং মন্দাকিনী ছিলেন তার রানী। রাজা রঙ্গমোহন বললেন, মন্দাকিনী, তুমি আমাকে ক্ষমা করো, কারণ তোমার অহংকারের বিনাশের জন্য আমি অন্য কোনো ওষুধ খুঁজেই পাচ্ছিলাম না। তাই তোমার বাবার সাথে আমাকেও এই পথ ধরতে হয়েছে। এবারে বলি যে এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে জীবনে অহংকার ও ঔদ্ধত্যের কোনো স্থান নেই। কঠিন পরিস্থিতি আমাদের অহংকারকে মুছে দিতে এবং আমাদের নম্র করে তুলতে উপস্থিত হয়।
জীবনের প্রকৃত উপলব্ধি শুধুমাত্র অসুবিধার মধ্যে দিয়েই আসে এবং সত্যিকারের ভালোবাসা আর উৎসর্গ ছাড়া জীবনের প্রকৃত সুখ এবং সন্তুষ্টি সম্ভব নয়। এর সাথে গল্পটি আমাদের আরও বলে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কেবল সত্যিকারের ভালোবাসা, সহনশীলতা এবং বিবেকই জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।